আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য এসেছিল মিড রেঞ্জ বাজেটে বাংলাদেশের সবচেয়ে সেরা ক্যামেরা ফোন স্যামসাং গ্যালাক্সি A53 5G। এই মোবাইলটির ক্যামেরা কেন সেরা এবং তার পাশাপাশি এই মোবাইলটা ইউজ করতে যেয়ে বেশ কিছু বিষয় আমাকে একদমই হতাশ করে দিয়েছে। সব কিছু নিয়েই এই মোবাইলটির আজকে থাকছে সম্পূর্ণ বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে। সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, SIM tray ejector, Type-C USB charging cable, এবং Samsung Galaxy A53 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটি দেখতে হুবাহু স্যামসাং গ্যালাক্সি A52 এর মতো হলেও ওভারঅল বডির কোয়ালিটি এবং এজ গ্লু ফিনিশিং আগের স্যামসাং A52 থেকে বেশ ইমপ্রুভ করা হয়েছে। সেই সাথে মোবাইলটির রিয়ার প্যানেলে ক্যামেরা হাউজে রয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো অসম ব্ল্যাক। এই মোবাইলটির আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটির ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.1 মিলিমিটার এবং ওয়েট হলো 189 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, Type-C USB চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যার একটি স্লটে ডেডিকেটেড সিমের পাশাপাশি আরেকটি স্লটে সিম কার্ড অথবা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। এই মোবাইলটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা বলতে গেলে বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা আমার কাছে ঠিকঠাক পজিশনে রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে সামটাইমস কিছুটা অ্যানিমেশন ডিলে আমরা লক্ষ্য করেছি, তবে ওভারঅল ফাস্টই কাজ করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। সে সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা বেশ ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করে। এছাড়াও এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটির বটম ফেসে রয়েছিল সিঙ্গেল স্টেরিও স্পিকার। ওভারঅল স্পিকার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। সাউন্ডের লাউডনেস বলেন, ক্রিস্পিনেস বলেন, আমরা একদম ব্যালেন্সড পেয়েছি এবং তার পাশাপাশি ফুল ভলিউম দিয়েও এই মোবাইলের স্পিকারের সাউন্ড থেকে আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছে One UI 4.1। সেই সাথে মোবাইলটিতে ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 8GB পর্যন্ত। এই মোবাইলটিতে রয়েছিল 6.5 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল, তার পাশাপাশি পিক্সেল ডেন্সিটি হলো 405 ppi। সেই সাথে মোবাইলটির ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করিনি এবং অনেক আলোতেও কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি আমরা এই ফোনটি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের ভেজেল এবং চেইন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথ ছিল। সুপার অ্যামোলেড প্যানেলের পাশাপাশি 120 Hz রিফ্রেশ রেট সহ র্যাম হ্যান্ডলিং একদম ব্যালেন্স ভাবে করতে পারছিল এই মোবাইলটি। দ্যাটস ওয়াই আমরা অনেকগুলো অ্যাপস একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল এক্সাইনোসের 1280 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 5 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসাবে রয়েছে মালি G68। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.1 এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 43,990 টাকা অর্থাৎ 44,000 টাকা। তবে ডিসকাউন্ট দিয়ে 40-41,000 টাকায় অফিসিয়ালি এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। মোবাইলটিতে বিভিন্ন রকম টেস্ট করার সময় আমরা মোবাইলটি রিড স্পিড পেয়েছি 467 মেগাবাইট/সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 138 মেগাবাইট/সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,80,769, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 752, মাল্টি করে 1955। মোবাইলটি দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলতে যেয়ে বেশ কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি। কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন লং টাইম মোবাইলটা দিয়ে ফ্রি ফায়ার খেলার সময় আমরা খুব একটা হিটিং এরও দেখা পাইনি। অপরদিকে মোবাইলটি দিয়ে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলেছি। জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় আমরা কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি। একটু লো গ্রাফিক সেটিং এ খেললে অবশ্য ল্যাগিং এর পরিমাণ একটু কমে আসছিল। তবে জেনশিন ইম্প্যাক্ট গেমটা লং টাইম প্লে করার ক্ষেত্রে আস্তে আস্তে ল্যাগিং কমে আসছিল, বাট ফোনটা একটু হিট হচ্ছিল। অপরদিকে মোবাইলটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটি খেলেছি, সেখানে
যেখানে আমরা হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে এই গেমটি খেলতে পেরেছি। ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে কল অফ ডিউটিতে আমরা কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ পাই নাই, ইভেন লং টাইম বেশ স্মুথ ভাবে খেলতে পেরেছি। আর কল অফ ডিউটি যেহেতু একটা অপটিমাইজড গেম, সো ওভারঅল গেম খেলে সবগুলো গেমের মধ্যে কল অফ ডিউটি গেমসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এর পাশাপাশি অ্যাসফানাইন গেমসটাও আমাদের অনেক ভালো লেগেছে। গেমটা প্লে করতে যে কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো কিছুরই আমরা দেখা পাইনি। গেমের শুরুর দিকে সামটাইমস একটু ল্যাগিং এর দেখা পেয়ে থাকা হয় এই গেমটা খেলার সময় অন্যান্য ফোনে, বাট এই ফোনটাতে খেলার সময় আমরা শুরু থেকে লং টাইম প্লে করেও আমরা কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি। আমাদের কাছে বেশ স্মুথ লেগেছে অ্যাসফানাইন গেমসটি মোবাইলে খেলে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে খুব বেশি এক্স্যাক্টলি আমরা হিটিং এর দেখা পাইনি, তবে সানলাইট কন্ডিশনে ছবি তোলার সময় ফোনটা হিট হয়, অর্থাৎ বাইরে যখন আপনি ছবি তুলবেন তখন ফোনটা হিট হয়, ভিডিও করলেও ফোনটা হিট হয় এবং বাসায় আপনি লং টাইম ভিডিও ওয়াচ করলে মোবাইল ডাটা দিয়ে যদি ওয়াচ করেন তাহলে ফোনটা হিট হয়। তবে খুব ফাস্ট আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। বাট আমি একটা কথা বলে দিই, এক্সট্রিম পরিমাণ হিটিং এই ফোনটাতে হয় না। তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটাতে রয়েছিল 5 ন্যানোমিটার বেস প্রসেসর। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের OIS ক্যামেরা। দেন আইটি ক্যামেরা হলো 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 123 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং বাকি দুটি হলো 5 মেগাপিক্সেল করে 2.2 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা। মোবাইলের রিয়ার প্যানেলের ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ খুব সুন্দরভাবেই কাজ করে, ছবির কালার টোনের পাশাপাশি কালার ডিটেলসও বেশ ভালো ধরে রাখতে পারছিল। সামটাইমস একটু ওভার এক্সপোজড করে ফেলছিল, স্পেশালি কিছু সময় দেখা যাচ্ছিল রেড কালারটা একটু বেশি বুস্ট করছিল। তবে জুম করে তোলা ছবিগুলোর কালার ডিটেলস বেশ শার্পলি ক্যাচ করতে পারে। সেই সাথে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে অনেক ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল। আমার কাছে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স মিড রেঞ্জ বাজেটে রাইট নাও যতগুলো ফোন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। মোবাইলটি দিয়ে হাইয়েস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS থাকার কারণে খুব একটা শেকি ফিলটা পাওয়া যায় না। যারা মেইনলি ব্লগিং করেন তাদের জন্য এটি একটি আদর্শ ফোন হতে পারে। সে সাথে মোবাইলটি দিয়ে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি রয়েছে হাইপারল্যাপস, প্যানোরামা এবং নাইট মোডে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 2.2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই মোবাইলটি সেলফি ক্যামেরাতে ছবি তুললে যা ছবি তুলতেই মন চাইবে, খুব স্মুথলি কালার ধরে রাখতে পারছিল। হালকা একটু রেডিশ টোন আসে ছবি তোলার পর, বাট সেটা অতটা বোঝা যায় না। এর পাশাপাশি ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন খুব ভালোভাবেই করতে পারছিল। মার্কেটে যতগুলো ফোন রয়েছে তার মধ্যে আমি আসল সেলফি এক্সপার্ট বলবো এই মোবাইলটার ফ্রন্ট ক্যামেরাকে। মোবাইলটিতে নেই ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে জি ক্যামেরার মতো ম্যানুয়াল ক্যামেরা এই ফোনটিতে ইউজ করতে পারবেন না। Samsung Galaxy A53 5G এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে যদিও কোনো চার্জার দেয়া নেই, তবে হাইয়েস্ট 25 ওয়াট পর্যন্ত চার্জার সাপোর্ট করে। যেহেতু আমরা এই মোবাইলটির সাথে কোনো চার্জার পাইনি, আমরা আমাদের নর্মাল 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিয়েছি। আমাদের প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর প্রায় আমরা একদিন থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ SOT বলেন বা চার্জ ব্যাকআপ বলেন, সেটা পেয়েছি আমরা প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার ব্যাক প্যানেল। Samsung Galaxy A52 এবং এইটার ব্যাক প্যানেল দেখতে অলমোস্ট প্রায় 99%ই সেম, যদিও এটা ব্যাক প্যানেলটা আগের Samsung A52 থেকে ইমপ্রুভ করা হয়েছে, বিকজ A52 তে ইজিলি স্ক্র্যাচ পড়ে যায়। বাট স্টিল আমি মনে করি এটা ব্যাক প্যানেলটা আরেকটু ভালো দেওয়া উচিত ছিল, কারণ 40-45 হাজার টাকার ফোন হিসাবে এই ধরনের মলিন ব্যাকগ্রাউন্ড আসলেই মানায় না। দেন সেকেন্ড যে বিষয়টা আমি ফোনের ক্ষেত্রে খুব স্ট্রং ল্যাকিংস মনে করবো, সেটা হলো এই মোবাইলটার বক্সে চার্জার কিছুই নাই। স্যামসাং আসলে পরিবেশ বাঁচানোর জন্য অনেক কিছুই বাদ দিয়ে দিচ্ছে। আসলে এটা স্যামসাং না অন্যান্য কোম্পানি নিয়েও করতেছে, বাট থাকলে ভালো হতো, কারণ চার্জার বাইরে থেকে কিনাটা এখনও আমি মনে করি যে মানুষ ওই দিনগুলোতে আসেনি যে বাইরে থেকে কিনে চার্জার ইউজ করবে। সো চার্জার দিলে ভালো হতো। বাট যেটা মেইন ল্যাকিং সেটা হলো এই ফোনটাতে হেডফোন জ্যাকের কোনো পোর্ট নেই। সো আপনাকে সেই চার্জিং পোর্টে কনভার্টারের মাধ্যমে হেডফোন ইউজ করতে হবে। সো এটা অবশ্যই একটা ল্যাকিংস। দেন হলো এই মোবাইলটাতে UFS 2.1 ক্যাটাগরি স্টোরেজ ইউজ করা হয়েছে। আমি মনে করি 40-45 হাজার টাকার ফোন হিসাবে UFS 3.1 খুব ইজিলি ইউজ করতে পারতো, তাহলে আমরা এটা থেকে আরেকটু বেটার পারফরমেন্স পেতাম। আরেকটা বিষয় হলো এই মোবাইলটা রিড স্পিড এবং রাইট স্পিড আমরা অনেক কম পেয়েছি। তার মূল কারণই হলো UFS 2.1 ক্যাটাগরি স্টোরেজ। দেন যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আপনাদের সবার সাথে শেয়ার করা খুবই উচিত, সেটা হলো এই ফোনটা 120 Hz রিফ্রেশ রেটে যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন যে খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। লাইক যে আপনার মনে হবে চার্জ শেষ হচ্ছে না, আপনি ভাতের মতো চার্জ খেয়ে ফেলছেন এরকম মনে হবে, মানে অনেক ফাস্ট চলে যায় 120 Hz রিফ্রেশ রেট ইউজ করলে। বাট ভালো লাগবে আপনার ইউজ করতে, বাট চার্জটা অনেক দ্রুত চলে যাবে। 60 Hz যদি আপনি ইউজ করেন তাহলে অনেক ভালো লাগবে, অনেক লং টাইম আপনি চার্জ ব্যাকআপ পাবেন। বাট 60 Hz এবং 120 Hz দুটোর মধ্যে আপনি ইউজ করে যদি কমফোর্টেবল
চালাতে বলে কথা বলেন তাহলে 120 Hz বেশি ভালো লাগে। দেন সর্বশেষ কথা বলবো এই মোবাইলটার প্রাইস নিয়ে। এটার প্রাইস আসলে 43,999 অর্থাৎ 44,000 টাকা। এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই, অবশ্যই প্রাইস একটু বেশি বাংলাদেশ মার্কেট অনুযায়ী। যেহেতু এই ফোনটার ওভারঅল বেশ কিছু পজিটিভ সাইড রয়েছে, ক্যামেরার বিষয় রয়েছে, এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব। প্লাস এটা প্রসেসর অনেক ভালো। তারপর আমি মনে করি এই ফোনটার প্রাইস 35 থেকে 36 বা 37 মানে 35-36 বা ম্যাক্সিমাম যদি 37,000 টাকা হতো তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতো এবং বাংলাদেশের সম্ভবত এটা তখন একটা জাতীয় ক্যামেরা ফোন হয়ে যেত মিড রেঞ্জ বাজেটে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটা রয়েছে IP67 সার্টিফিকেশন। সো আপনি চাইলে মাঝে মধ্যে পানিতে ফোনটা ফেলে দিতে পারবেন, বাট একটা জিনিস মনে রাখবেন 1 মিটারের নিচে না, অর্থাৎ আপনি আবার এই ফোন নিয়ে সুইমিং পুলে অথবা নদীতে বা পুকুরে ঝাঁপ দিয়ে দিন না, কারণ 1 মিটার নিচে গভীরে যদি পানির মোবাইলটা চলে যায় তাহলে আবার ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। এটা মনে রাখবেন 1 মিটার অর্থাৎ 3 ফুটের থেকে একটু বেশি গভীরতা, কিন্তু ম্যাক্সিমাম 30 মিনিটস পর্যন্ত থাকতে পারবে, অর্থাৎ টুকটাক আপনার কাজ চালা দিতে পারবেন। বৃষ্টি টিষ্টিতে পড়লে অর্থাৎ ভিজে টিজে গেলে তখন কিছু হবে না, বাট পানিতে এই ফোন নিয়ে ডুব দিবেন না। বাট স্টিল এটা অবশ্যই একটা গুড সাইড। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা আমি বলবো, এই ফোনের ডিসপ্লে খুবই সুন্দর, সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, স্যামসাং এর নিজেদেরই প্যানেল। সো ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স, হাই রিফ্রেশ রেট ইউজ করতে আপনাদের অনেক ভালো লাগবে। মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমাদের ভালো লেগেছে। ইভেন গেমস খেলার সময় কিন্তু একটু ভালো কোয়ালিটি ডিসপ্লে হলে কিন্তু একটা এক্সট্রা ফিল পাওয়া যায়, যেটা আমরা এই ফোন থেকে পেয়েছি। তবে একটু বেশি বড় একটা প্রবলেম হলো যে 120 রিফ্রেশ রেট ইউজ করলে ফোনের ব্যাটারিটা খুব দ্রুত শেষ হয়ে যায়। চার্জ ব্যাকআপ খুব একটা পাওয়া যায় না। আর অবশ্যই আপনার ফোনটার সাথে একটা 25 ওয়াটের চার্জার কিনে নিতে হবে, তাহলে একটু দ্রুত চার্জ দিতে পারবেন। আমি এটা রিকমেন্ড করব, কারণ 15 ওয়াটের নিচে 25 ওয়াটের নিচে চার্জার না কিনলেই ভালো, তাহলে চার্জ হতে একটু বেশি সময় লাগে। মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে যেটা না বললেই নয়, 35 থেকে 50,000 টাকার মধ্যে মার্কেটে রাইট নাও যতগুলো ফোন রয়েছে সবগুলো ফোনের থেকে এই মোবাইলটার রিয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স নির্দ্বিধায় অনেক ভালো। এই ফোনটা ক্যামেরা দিয়ে ছবি তুললে আপনার জাস্ট ছবি তুলতেই মন যাবে। এটা ট্রু যে কিছু ছবি একটু হালকা রেডিশ আসে, রেড কালারটা একটু বেশি ক্যাচ করে, মানে একটু বেশি বুস্ট করে, বাট স্টিল এটা ক্যামেরা পারফরমেন্স, স্পেশালি মেইন ক্যামেরাগুলো বা ম্যাক্রো সেন্সর বলেন, ডেপথ সেন্সর ক্যামেরা বলেন, অনেকই ভালো। আল্ট্রাওয়াইড ক্যামেরাও যথেষ্ট ভালো, মানে আপনারা ছবি তুলে একদম পয়সা উসুল করে ফেলতে পারবেন এই মোবাইলটা রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে। এবং তার পাশাপাশি এই মোবাইলটার ক্যামেরাতে যেহেতু ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট রয়েছে, দ্যাটস ওয়াই আপনারা বেশ স্টেবলভাবে ভিডিও শুট করতে পারবেন। যারা ব্লগিং করেন, ফুড ফটোগ্রাফি করেন বা ট্রাভেল টাইপ ব্লগ করেন, তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। ব্লগিং করে আপনাদের যথেষ্ট ভালো লাগবে, কারণ স্টেবিলিটি অনেক বড় ইম্পর্টেন্ট ব্লগিং করার সময়। দেন যে বিষয়টা বলবো এই মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা। সত্যি কথা বলতে কি, এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি আমি তুলেছি, আমার জাস্ট ছবি তুলতেই মন চায়। মানে এটা ফ্রন্ট ক্যামেরা তো হালকা একটু কালার বুস্ট করে, রেড কালারটা স্পেশালি, বাট সেটা অত বেশি না, চোখে পড়ার মতো নয়। ওভারঅল ডাইনামিক রেঞ্জ বলেন, কালার টোন, কালার ডিটেলস খুব ভালোভাবেই ধরতে পারে। আর সত্যি কথা বলতে কি, আমি ভিডিওর মধ্যেও বলেছি, এখনও বলতেছি, বাংলাদেশে অনেক ফোন আছে, অনেক কোম্পানি আছে যারা নিজেদেরকে ক্যামেরা এক্সপার্ট, সেলফি এক্সপার্ট, ভিডিও মাস্টার বলে থাকে। বাট যদি সত্যিকার অর্থে সেলফি এক্সপার্ট বা ক্যামেরা এক্সপার্ট বা ভিডিও মাস্টার কোনো ফোন থাকে মিড রেঞ্জ বাজেটে, তাহলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি A53 এটা ওয়ান অফ দেম। বাট আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, ফোনটা যেহেতু একটু মনে করেন যে প্যানেলটা একটু নর্মাল, একটু প্লাস্টিক বডি, সো আপনার অবশ্যই সাথে একটা ভালো ব্যাক কভার ইউজ করতে হবে, কারণ এই ফোনগুলো হাত থেকে পড়ে গেলে ক্যামেরা যে সেন্সরগুলো আছে এগুলা দুর্বল হয়ে যাবে। সো এটা মনে রাখবেন, ক্যামেরা সেন্ট্রিক ফোন, সেন্সর অনেক সেন্সিটিভ, অবশ্যই একটা ভালো কভার এই মোবাইলটার ব্যাক প্যানেল ইউজ করবেন। এই মোবাইলটাতে 5G সাপোর্ট রয়েছে, যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত প্রপারলি 5G আসে নাই, টুকটাক কিছু টেস্ট চলতেছে। সো কয়টা ব্যান্ড রয়েছে আর 5G পারফরমেন্স কেমন, সো সেটা যেহেতু আমরা ইউজ করতে পারিনি, দ্যাটস আপনাদের সাথে সেটা শেয়ার করলাম না। দেন সর্বশেষ কথা বলবো এই মোবাইলটার গেমিংয়ের পারফরমেন্সের কথা বলতে চাই। যদি 5 ন্যানোমিটার বেস প্রসেসর হওয়ার কারণে মিড রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর স্যামসাংয়ের এই Exynos 1280 প্রসেসর, এই ফোনটা দিয়ে আমরা পাবজি বলেন, জেনশিন ইম্প্যাক্ট বলেন, ফ্রি ফায়ার বলেন, অ্যাশ9 বলেন, এই ধরনের মোটামুটি হাই রেঞ্জের গেমগুলো মোটামুটি সেমি মিড লেভেল গ্রাফিক সেটিংয়ে খেলতে পেরেছি এবং বেশ স্মুথভাবে ল্যাগ ফ্রি খেলতে পেরেছি এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদিও আমি জানি এই ফোনটা যারা কিনবে তারা মেইনলি গেমিংয়ের জন্য এই ফোনটা কিনবে না, গেমিংয়ের জন্য এই প্রাইস রেঞ্জে অনেক ফোন রয়েছে। ক্যামেরা সেন্ট্রিক মানুষরাই সচরাচর এই ফোনটা কিনতে পারে বা কেনার প্ল্যান করে থাকতে পারে, বাট স্টিল আমি বলবো আপনার ক্যামেরা পারফরমেন্সের পাশাপাশি এই মোবাইলটা গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন। এবং সর্বশেষ এই মোবাইলটার ইউআই, স্যামসাংয়ের ওয়ান ইউআই 4.1 রয়েছে এটাতে, যেটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 12 ভার্সনটাও রয়েছে এবং 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে এবং এটার ভার্চুয়াল র্যামের পারফরমেন্সও যথেষ্ট ভালো অন্যান্য নর্মাল যেসব ফোন রয়েছে সেগুলোর থেকে। সো এই মোবাইলটার ইউআইতে কোনো প্রকার ব্লটার নেই, একদমই ক্লিন ইউআই এবং আমাদের ইউজ করে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। এবং কোনো প্রকার অপটিমাইজেশন বা ফ্রেম ড্রপ ইস্যু পাইনি, অনেক সময় এটা পেয়ে থাকি আমরা, স্যামসাংয়ের ফোনও হয়, বাট এই ফোনটাতে একদম নিট অ্যান্ড ক্লিন পারফরমেন্স পেয়েছি। সো এই হলো স্যামসাং
স্যামসাং গ্যালাক্সি A53 5G মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে এবং কোন বিষয়টি এই ফোনের আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।